এবারের বাংলাদেশে নতুন কিছু পরিস্থিতি আমরা দেখতে চেয়েছিলাম। এটাকে আমরা নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0 নাম দিয়েছিলাম। ডক্টর ইউনূস থেকে শুরু করে উপদেষ্টাদের অনেকেই এই ব্যাপারেও একমত ছিলেন। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত জীবন দিয়েছিল, ঠিক তারই বিপরীতে কিছু মানুষ এই নতুন বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। একটি দল একেবারে ডে ওয়ান থেকেই নতুন বাংলাদেশ নয়, তারেক রহমানের বাংলাদেশ, বিএনপির বাংলাদেশ করার জন্য উঠে পড়ে লেগেছে। যখন পুরো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে উঠেছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, ঠিক সেই সময় বিএনপিও এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যমত ছিল এবং তারাও রাজপথে নেমে এসেছিল। কিন্তু তারা শুধুমাত্র শেখ হাসিনার পতন চেয়েছে, ফ্যাসিবাদের পতন নয়। এর পরপরই আমরা দেখলাম যে নতুন একটি ফ্যাসিবাদ তৈরি করে ফেললো বিএনপি, যেখানে যেখানে আওয়ামী লীগ ছিল, চাঁদাবাজি করেছে। আওয়ামী লীগের যত রকমের টেন্ডারবাজি, চাঁদাবাজি, তোলাবাজি যা কিছু ছিল, অপকর্ম, সমস্ত কিছুর দায় দায়িত্ব অফিসিয়ালি গ্রহণ করে নিল বিএনপি। অর্থাৎ যে নতুন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের মানুষ প্রায় 1,500 মানুষ জীবন দিল, প্রায় 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করলো, তাদের সেই নতুন বাংলাদেশের স্বপ্ন ডে ওয়ান থেকেই ধ্বংস হতে চলেছে। তারপর আওয়ামী লীগ মুক্ত এই বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ ফিরে পাওয়ার আশা সবাই করেছিল, ভেবেছিল জাতীয় নির্বাচনের পর সেরকম একটি সুষ্ঠু পরিবেশ এখানে তৈরি হবে। কিন্তু সে নতুন পরিবেশ তৈরি হওয়ার জন্য যা যা করার দরকার ছিল, সে ব্যাপারে এই বাংলাদেশের মানুষ, যারা জুলাই ঐক্যের পক্ষে ছিল, তারা সবাই একমত ছিলেন না। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনের চেয়েও শক্তিশালী রাজনৈতিক সংগঠন আছে, রাজনৈতিক দলের চেয়ে রাজনৈতিক সংগঠন আছে একটি শক্তিশালী। এটা কাটতে যাবে। অর্থাৎ বাংলাদেশে একটি শক্তিশালী রাজনৈতিক দলের চেয়ে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন আছে, যে সংগঠনটির সাংগঠনিক ভিত্তি এতটা মজবুত যে তাদেরকে স্টিম রোলার দিয়ে নির্যাতন করেও তাদের সাংগঠনিক শক্তি থেকে শক্তি একটু কমানো যায়নি, বরং তারা আরো দ্বিগুণ, তিনগুণ শক্তিশালী হয়েছে। সেই বাংলাদেশ জামাত ইসলামী তাদের সমস্ত রাজনৈতিক কার্যক্রমগুলো, তাদের সিদ্ধান্তগুলো একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে থাকেন। হুমসেকেলি কোনো নেতার কথায় তারা কোনো সিদ্ধান্ত নেন না। তাদের ইউনিট পর্যায়ের সিদ্ধান্তগুলো পর্যন্ত তারা সম্মিলিতভাবে বসে সিদ্ধান্ত নেন এবং এরপর মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা এক্সিকিউশনে যান। তো সেই রকম একটি প্র্যাকটিসিং রাজনৈতিক সংগঠনের নেতারা যখন এক ধরনের কর্মসূচি বা দাবি দাওয়া তুলে ধরলেন, এই জুলাইয়ের সাথে সম্পৃক্ত, জুলাইয়ে রক্ত দিয়েছে, জুলাইয়ের আন্দোলনের সামনের সারিতে ছিল এমন লোকেরাও আবার সেই সিদ্ধান্তগুলোর সবগুলোর সঙ্গে একমত হতে পারেননি। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো একের সাথে অপরের দ্বিমত থাকতেই পারে, কিন্তু সেই দ্বিমতের ফলাফল যে আজ কি পরিমাণ ভয়াবহ রকমের খারাপ হলো, সেটি এখন আমরা হারে হারে টের পাচ্ছি। প্রথম দ্বিমত কি? গণভোট কবে হবে? জামাতের দাবি ছিল গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে, হতে পারে সেটা ডিসেম্বরে হয়ে যায়। জামাত বহু ধরনের ফর্মুলা দিয়েছে, অর্থাৎ গণভোটটা যেন যে কোনো ভাবেই হোক, আগে হোক, এটা জামাত চেয়েছিল। কিন্তু জামাতের দাবির পক্ষে অধিকাংশ রাজনৈতিক দলই একমত ছিলেন না। তাহলে কি দাঁড়ালো? জামাত অন্যদের দাবির প্রতি সম্মান জানিয়ে, ঠিক আছে, অধিকাংশের দাবির প্রতি সম্মান জানিয়েছেন, কিন্তু জামাতের দাবির প্রেক্ষিতে সম্মান না জানানোর কারণে আজকে কি ঘটনা ঘটলো? জামাত কেন গণভোটটা জাতীয় নির্বাচনের আগে চেয়েছিল সেটি আর বলার অপেক্ষা রাখে না। জামাতের লোকদেরকে টকশোতে ডেকে 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 হ্যামারিং করা হয়েছে যে কেন আপনারা একদিনের নির্বাচন আগে চান কেন। তাদেরকে নানাভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে, বলেছিল জাতীয় নির্বাচন যাতে না হয়, পরিবেশ বিঘ্ন করার জন্য, জাতীয় নির্বাচন যেন পিছিয়ে যায়, এই জন্য জামাত এগুলো করছে, গণভোট আগে চাইছে। কিন্তু আমরা কি দেখছি? জামাত বলেছিল গণভোট যদি আগে না হয়, একই দিনে হয়, তাহলে বিএনপি এই গণভোটের রায় মানবে না। আজকে আপনারা কি প্রমাণ পেলেন? কি প্রমাণ পেলেন? আজকে নাহিদ ইসলাম, এনসিপির নেতারা, আপনারা কি প্রমাণ পেলেন? আজকে যারা জুলাই অভ্যুত্থানকে ওন করছেন, তারা কি পেলেন? তো
যারা তখনও বিএনপির উপর আস্থা রেখেছিলেন, অতি উৎসাহী হয়ে খালেদা জিয়ার সঙ্গে, তারেক রহমানের সঙ্গে, অমুকের সঙ্গে অতি উৎসাহী হয়ে যোগাযোগ করে ভেবেছিলেন নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, কিন্তু আসলে এই যে দুটো পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, এদেরকে তো এই জামাত ইসলামীর লোকেরা খুব ভালো করেই চিনত। কারণ জামাত ইসলামী ঐক্যজোটে থেকে অনেক কিছু করেছে, অনেক অনেক। খালেদা জিয়া থাকার ফলে খালেদা জিয়া জামাতের সাথে এমন ভালো সম্পর্ক ছিল যে তারা অনেক কিছুই দাবি পূরণ করতে সক্ষম হয়েছে, কিন্তু তারেক রহমান তখন থেকে জামাত ইসলামকে ডিস্টার্ব করতেন, এবং যার ফলে জামাতের অনেক দাবি তখন পূরণ হয়নি, এবং জামাত ইসলাম ভিতরে ভিতরে বলে বেড়াতো যে আসলে রাজপুত্রের জন্য আমরা অনেক কিছুই করতে পারছি না। বেগম জিয়াকে অনেক কিছুতেই কনভিন্স করা গেছে, বিশেষ করে সন্ত্রাস দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেগম জিয়া যতটা মানে জিরো টলারেন্স ছিলেন, কিন্তু তারেক রহমান তখন থেকেই কিন্তু সন্ত্রাসীদেরকে লালন পালনের একটা ব্যবস্থা করে রেখেছিলেন। মূলত তার নেতৃত্বেই সন্ত্রাসীরা তখন কিছুটা হলেও বেঁচে গিয়েছিল, যেটা অপারেশন ক্লিন হার্টে বেগম জিয়া মোটামুটি নিয়ন্ত্রণের পর্যায়ে নিয়ে এসেছিলেন। বিভিন্ন জায়গায় দুর্বৃত্তায়নকে থেকে শুরু করে হাওয়া ভবনের দুর্নীতি, গাজীপুরের খোয়াব ভবনের নারী কেলেঙ্কারি, এগুলো সব কিছুরই নেতৃত্ব দিয়েছেন ওয়ান গ্রুপের অর্থনৈতিক কেলেঙ্কারি, যেগুলো এফবিআই এর তদন্তে উঠে এসেছে তারেক রহমানের বিরুদ্ধে। এসবের নেতৃত্ব কিন্তু তারেক রহমান দিয়েছেন। বেগম জিয়া এগুলো থেকে অনেকটাই নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তো যাই হোক, তো এই যে মানে বিএনপি তারেক রহমানকে কিন্তু জামাত ইসলাম আগে থেকেই চিনত। তাদের রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে তারা বুঝেছিলেন যে আসলে গণভোট বিএনপি কখনোই বাস্তবায়ন করবে না, যদি তাদেরকে মানে এই বিএনপি ক্ষমতায় আসার আগেই এই গণভোটের রায় মেনে, গণভোট অনুযায়ী, জুলাই সনদ অনুযায়ী যদি তাদেরকে বাধ্য করা না যায়, তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষের অধরাই থেকে যাবে। আজ আমরা দেখছি এই নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষের অধরাই থেকে গেল। এই যে আপনারা এখন দেখছেন সংসদের মারপ্যাচে, সংবিধানের মারপ্যাচে যে কথাগুলো এতদিন ওবায়দুল কাদের বলতো, সংবিধান থেকে আমরা এক চুল দূরে সরে যাব না, ঠিক সেই কথা কিন্তু এখন সালাউদ্দিন আহমেদ বলছে, বিএনপি বলছে। আপনারা ভাবছেন যে এটা কি এই প্রথম? না, এই কাজ কিন্তু তারা 4 দলীয় ঐক্যজোটের সময় করেছিল। তারা 4 দলীয় ঐক্যজোটের সময়, তো 4 দলীয় ঐক্যজোটের সময়ও ঠিক একইভাবে কিন্তু এর আগে বিএনপি একবার করেছে, তার বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে মিসলিড করার চেষ্টা করেছেও। তারপরে আবার 15 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে খালেদা জিয়া তখন আবার নতুন করে তত্ত্বাবধায়ক বিল পাশ করেছেন। অর্থাৎ বিএনপিও কিন্তু স্বৈরাচার হওয়ার এমন কোনো চেষ্টা নাই যেটা তারা বিএনপি করে নাই, বেগম জিয়ার আমলেও করেছে। এরপর আমরা দেখলাম 4 দলীয় ঐক্যজোটের সময় তারা পবিত্র সংবিধানের বাইরে এক চুলো যাব না, এইরকম ঘোষণা তারা 4 দলীয় ঐক্যজোটের মঞ্চ থেকেও দিয়েছেন, এবং সেই সংবিধান অনুযায়ী বিচারপতির বয়স বাড়িয়ে নির্বাচনকে ম্যানিপুলেট করার নীল নকশা কিন্তু তারা করেছিলেন, এবং সেই ফাঁদে কিন্তু জামাতকেও ফেলেছিলেন। 4 দলীয় ঐক্যজোটের কারণে সেই দুর্গন্ধ কিন্তু জামাতের গায়ে মাখতে হয়েছে। জামাতের প্রথম সারির নেতারা, বেগম জিয়া, সবাই মিলে এক মঞ্চে এসে বলেছিলেন সংবিধানের বাইরে আমরা যেতে পারবো না। এরপর আমরা দেখলাম শেখ হাসিনাও সেই সংবিধানকে ব্যবহার করেই বাংলাদেশের রাজনীতিকে অন্ধকারের দিকে নিয়ে গেছেন। আবার সেই অন্ধকার থেকে মানুষ জীবন দিয়ে যখন একটা সুন্দর নতুন বাংলাদেশের দিকে প্রত্যাবর্তন করার সময় এসেছে, এখন আবার সেই সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশকে আবার সেই অন্ধকার চোরাগলিতে নিক্ষেপ করা হচ্ছে। যদি এনসিপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল একমত হতো তখন যে পিআর সিস্টেমে নির্বাচন হবে অথবা এবং গণভোট আগে হবে, এই দাবিতে যদি সবাই ঐক্যবদ্ধভাবে চাপ প্রয়োগ করত, তাহলে ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব হতো না গণভোট একদিনে করার, আর বিএনপির আজকের এই মোসরামুসরি করারও সুযোগ পেত না। যদি গণভোটের রায় বাস্তবায়িত না হয়, বিএনপির জন্য বড় ধরনের বিপদ আছে, এটা ঠিক আছে, কিন্তু সেই বিপদের আগেই এই যে আরেকটা বিপদ তৈরি হবে, এই বিপদের ঝুঁকি কেন নিতে হবে বাংলাদেশের মানুষকে? এই বিপদ তো বিএনপির উপর দিয়ে একা যাবে না। কেন আপনারা সেদিন এই রাজনৈতিক প্রজ্ঞাটুকু দেখাতে পারলেন না যেটা জামাত ইসলামের দেখালো? জামাত ইসলাম কি নিজের স্বার্থের জন্য কখনো কোনো রাজনীতি করেছে? এর আগে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করেছে, তাও এই দেশের মানুষের স্বার্থে।
কারণ বিএনপি যখন স্বৈরাচারী আচরণ করেছে তখন বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে তার হাত শক্তিশালী করতে প্রয়োজন হয়েছে। আজকের যে বিএনপিকে আপনারা দেখছেন, অনেকেই আমরা দেখি বলে যে না জামাত বেইমানি করেছে, আওয়ামী লীগের সঙ্গে যাওয়া ঠিক হয়নি। কে বলেছে আওয়ামী লীগের সঙ্গে যাওয়া ঠিক হয়নি? আজকে যে বিএনপিকে আপনারা দেখছেন, আপনারা কি মনে করেন এই বিএনপিকে গদি থেকে সরাইতে কিংবা গণভোট বাস্তবায়ন করতে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হাসিনা ছাড়া বা আওয়ামী লীগের শক্তি ছাড়া সম্ভব হবে? হবে না। তখনও এটা সম্ভব হয়নি। তখন তো কেবলমাত্র আওয়ামী লীগ আর জামাত ইসলামী দুইটা শক্তি ছিল প্রধানত। জাতীয় পার্টি তো গোলালু, একবার এদিকে একবার এদিকে মানে নড়াচড়া করেছে। তার কোনো পজিশন ছিল না, নৈতিক পজিশন ছিল না। সে যেদিকে স্বার্থ সেদিকে ঢলে পড়ে। তো এই দুইটা দলই তো খালেদা জিয়াকে, বিএনপিকে স্বৈরাচার হওয়া থেকে রক্ষা করেছিল, তার পথ থেকে ফিরাই এনেছিল এই দুইজনের আন্দোলনে, এই দুই দলের আন্দোলনে। এবং সেই আন্দোলনের ফলে বাংলাদেশে আবার একটু ভালো নির্বাচন হলো। আবার সেই ভালো নির্বাচনের পর একটি শাসক এলো, যে শাসক আবার নিজেকে স্বৈর শাসক হিসেবে স্থায়িত্ব দিলেন। ওই সময় কি হয়েছিল? ওই সময় যদি আওয়ামী লীগ ক্ষমতায় না আসতো, বিএনপি তার 4 দলীয় ঐক্যজোটের ভোটে ক্ষমতায় আসার পর বিএনপি প্রত্যেকটা জায়গায় যে ধরনের নৃশংস হত্যা এবং চাঁদাবাজি শুরু করেছিল, সেটা আসলে ভাষায় বর্ণনা করার মতো নয়। খালেদা জিয়া একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য অপারেশন ক্লিন হার্ট, ওইটা সেটা র্যাব ট্যাব অনেক কিছু করছেন। অন্যদিকে তারেক রহমানের নেতৃত্বে ইয়াং জেনারেশন হাওয়া ভবনের অধীনে হাওয়া ভবনকে দখল করে, হাওয়া ভবনকে কেন্দ্র করে দুর্নীতির মানে চতুর্দিক থেকে চতুর্মুখী দুর্নীতি শুরু করেছিল এবং অপরাধীদেরকে নানাভাবে ছাড়িয়ে এনে বাংলাদেশে একটা অরাজকতার সৃষ্টি করেছিল তারেক রহমান। প্রত্যেকটা সন্ত্রাসীর আশ্রয় কেন্দ্রস্থল ছিল তারেক রহমান। ইয়াং জেনারেশন মনে করতো খালেদা জিয়া কি, খালেদা জিয়া তখন কোনো ভ্যালু ছিল না। বলা হতো খালেদা জিয়া জামাতের কথায় উঠা বসা করে, জামাতের কথায় চলে, আর বিএনপি চলে তারেক রহমানের কথায়। খালেদা জিয়ার কথায় বিএনপির সিনিয়র নেতারা কথা শুনতেন বলে তাদেরকে নানাভাবে কোণঠাসা করে রেখেছে তারেক রহমান। তার অফিসে ঢুকতে দিত না, ঢুকতে গেলে ওখানে অনুমতি নিতে গেলে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছে। আমরা নিজের চোখে দেখেছি, সাইফুর রহমান থেকে শুরু করে উসমান ফারুক, এরকম আরো বহু লিডারদেরকে, ব্যারিস্টার মওদুদকে তারেক রহমানের নিচে, চ্যানেল 1-এর নিচে ঘন্টার পর ঘন্টা, সরি চ্যানেল 1 না, মানে তারেক রহমান যেখানে বসতেন গুলশানের একটা অফিসে, সেখানে নিচে বসিয়ে রাখা হতো। আমরা তারেক রহমানের সঙ্গে দেখা করতে গিয়ে দেখছি তারা বসে আছে, এতিমের মতো বসে আছে, পায়চারি করছে, আর তারেক সম্পর্কে এটা ওটা বলতেছে যে কি করছে ছেলেটা, কি করছে, আমাদেরকে একটু অনুমতি দেবে না, আমরা এতক্ষণ বসে আছি। এই ছিল তারেক রহমান। আপনারা তার কাছ থেকে কিভাবে ভালো কিছু প্রত্যাশা করেন? হ্যাঁ, আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, তার 9টায় অফিস করা, তার জ্যামে বসে থাকা থেকে আবার তার ব্যাপারে আশাবাদী হচ্ছি, কিন্তু আমার ধারণা এই আশাবাদী হওয়ার কোনো সুযোগ নেই, বরং আরো খুব খারাপ পথের দিকে আমরা যাচ্ছি। কারণ বিএনপিকে এখন চালাচ্ছে সালাউদ্দিন আহমেদ। যেই সালাউদ্দিন আহমেদ শিলং থেকে ফেরত এসেছেন, শিলং থেকে কিভাবে এসেছেন, কি করেছেন সেটি আমরা জানি। শিলংয়ে তিনি গিয়েছিলেন রয়ের বিশেষ ট্রেনিংয়ে। যদি এটা মিথ্যা হয়, সালাউদ্দিন আহমেদ প্রমাণ করুক যে এই দাবি মিথ্যা। সে প্রমাণ করুক সে গুম হয়েছে, সে প্রমাণ করুক যারা তাকে গুম করেছে তারা তাকে ট্রেনিং দেয়নি, বরং নির্যাতন করেছে, এবং সে প্রমাণ করুক যে নির্যাতনকারীরা কারা ছিল। সে যে গুম হয়েছে এটা সে প্রমাণ করুক, পারবে না করতে। এস আলমের যোগসাজশে সে বাংলাদেশ থেকে এস আলমের গাড়িতে বর্ডারে গেছেন, সেখান থেকে ওই এস আলমের নেতৃত্বে পয়সায় সে ওই দেশে খুব ভালো রাজকীয় হালে ছিলেন এবং তাকে প্রস্তুত করেছে এই নতুন বাংলাদেশে বিএনপিকে ফাঁদে ফেলার জন্য। এখন বিএনপি প্রতি মুহূর্তে ফাঁদে পা দিয়ে তার এক একটা স্টেপ নিচ্ছে। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা গতকালে দেখিয়ে দিই। উত্তরায় রিক্সাওয়ালারা কালকে বড় ধরনের একটা ম্যাসাকার করেছে। এই সালাউদ্দিন আহমেদ কি পেরেছে সেটা মোকাবেলা করতে? পারেনি, বরং আসলে সে করেনি। এই সরকারের নৈতিক শক্তিই নেই। এই যে রিক্সাওয়ালারা, একজন রিক্সাওয়ালাকে হত্যাকাণ্ড নিয়ে এত বড় অঘটনটা ঘটালো, পুরো মার্কেট ভেঙে চুরে, এইটাই হচ্ছে আসলে বিপ্লবের আসল রূপ। জামাত ইসলামের নেতৃত্বে এই ধরনের ম্যাসাকার হবে না, এনসিপির নেতৃত্ব আর এরকম ম্যাসাকার হবে না, ইনকিলাব মঞ্চের নেতৃত্বেও এটা আমরা কখনো আর আশা করি না। ইনকিলাব মঞ্চের ছেলেরা আরো ভদ্র,
তারা তাদের ভদ্রতার কারণে গুলি খেয়েছে, তারা তাদের ভদ্রতার কারণে তাদের দাবি নিয়ে রাস্তায় থেকে নির্যাতন সহ্য করেছে, কিন্তু তাদের দাবি কোনোদিন এইভাবে ভদ্রতা দিয়ে আদায় করতে তারা পারবে না, এই সরকারের কাছ থেকে অন্তত আদায় করতে পারবে না। এইরকম রিক্সাওয়ালারা, এইরকম তৃতীয় কোনো শক্তি হঠাৎ করে এসে এই সরকারকে সমূলে উৎপাটন করবে, এবং সরকার জানবেও না যে কোন সে শক্তি তাদেরকে পরাজিত করতে আসছে। ঠিক যেভাবে শেখ হাসিনা জানতো না, ইন্ডিয়া জানতো না। সেই নতুন শক্তির তখনই উদ্ভাবন হবে, সেই নতুন শক্তির তখনই উত্তরণটা ঘটবে যখন বিএনপি তার একে একে ফাঁদগুলো মোটামুটি সব ফাঁদে পা দেওয়া শেষ করবে। জুলাই অভ্যুত্থান না মানার ফলে বাংলাদেশের তৃতীয় শক্তির উদ্ভব ঘটবে, এবং এই তৃতীয় শক্তি যখন আসবে তারা জামাতকেও না, এনসিপি কেও না, বিএনপি কেও না, অন্য কাউকে গুনবে না। তারা এমন এক শক্তি আসবে যারা নিমেষের মধ্যে সংসদ ভবনে ঢুকে পড়বে। বিএনপি ভাবছে জামাতকে নিয়ন্ত্রণ করে, এনসিপি কে নিয়ন্ত্রণ করে, তাদেরকে কিছু ছাড় দিয়ে, কিছু দিয়ে, কিছু না দিয়ে, মোটামুটি মাঝামাঝি, যাতে তারা ঠিক আওয়ামী লীগ যেটা করেছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে খুব বেশি সোচ্চার হওয়া যেত না, হঠাৎ করে একটা অফার দিয়ে দিত। বৈশাখী ভাতা কে দিয়েছে? বৈশাখী ভাতা আওয়ামী লীগ দিয়েছে। পদ্মা সেতু কে করেছে? আওয়ামী লীগ করেছে। মেট্রো রেল কে করেছে? আওয়ামী লীগ করেছে। 10 টাকা চাল সত্যি সত্যি বিজিএফ কাট দিয়েছে আওয়ামী লীগ। এগুলো হাবি জাবি দিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে দেখিয়ে প্রণোদনা দিতে 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 মানুষের মধ্যে এক ধরনের কেউ কেউ স্বস্তিতে ভুগবে, আর কিন্তু দেশের 12টা বাজায় দিবে অর্থনীতির। মানুষের বুঝতে সময় লাগবে যে আসলে খারাপ না ভালো, মানুষ কনফিউশনে থাকবে। কিন্তু যখন মানুষ বুঝে ফেলবে যে আসলে এটা একটা রাক্ষসী সরকার, তখনই তারা রাস্তায় নেমে আসবে। ঠিক কালকে গত রাতে যেভাবে রিক্সাওয়ালারা কয়েক মুহূর্তের মধ্যে রাস্তায় নেমে ভীষণ বড় ধরনের ম্যাসাকার করে ফেলছে, বাংলাদেশের জনগণ এইভাবে রাস্তায় নেমে পড়বে উইদাউট নোটিস। মনে রাখবেন, আর কারো ঘোষণায় ডাকে নয়, ঠিক উইদাউট নোটিস এই ধরনের বিপ্লব একটা ঘটবে। বিএনপি সেই ফাঁদে পা দিতে যাচ্ছে। বিএনপির ভাইদেরকে অনুরোধ করব, অতিরিক্ত বাড়াবাড়ি কইরেন না, অতিরিক্ত বাড়াবাড়ি কইরেন না। আপনাদের সরকার খুব বেশি দিন টিকবে না, গ্যারান্টি দিলাম আপনাদের সরকার খুব বেশি দিন টিকবে না। কারণ তাদের এই সরকারের নৈতিক কোনো ভিত্তি নেই। তারা যে নির্বাচনের মধ্যে ক্ষমতায় এসেছে সেই নির্বাচনই তারা স্বীকার করে না, সেই রাষ্ট্রপতির আদেশ তারা স্বীকার করে না, বৈধ বলে মনে করে না। তারা যে ক্ষমতায় এসছে সেখানে তারা যে সংবিধানকে আঁকড়ে ধরেছে, সেই সংবিধান এই সরকারকে বৈধতা দেয় না। অতএব এই সাংবিধানিকভাবে অপসারিত প্রধানমন্ত্রীকে অপসারণ করা, অসাংবিধানিকভাবে নির্বাচন করা, এবং সেই নির্বাচনে আসা সরকার, অসাংবিধানিক সরকারকে এই বাংলাদেশে খুব বেশি দিন টিকতে দেওয়া হবে না। অতএব প্রতিবেশীর সঙ্গে, ভিন্ন দলের লোকদের সঙ্গে, ভাই ব্রাদারদের সঙ্গে এমন কোনো আচরণ করেন না। আপনাদের আচরণগুলো খুব নিয়ারলি দেখা হচ্ছে, তালিকাভুক্ত করা হচ্ছে, আপনাদের খবর আছে। যদি মনে করেন যে এই সরকার কন্টিনিউ করবে শেখ হাসিনার মতো 2041 সাল পর্যন্ত, 50 সাল পর্যন্ত, ভাবতে থাকেন। শেখ হাসিনাও বলেছিল 2041 সাল পর্যন্ত থাকবে, না, এটা হবে না। জামাত এনসিপির বাইরে, ইনকিলাব মঞ্চের বাইরে নতুন এক শক্তি এসে আপনাদের সমস্ত স্বপ্ন চুরমার করে দেবে। কারণ বাংলাদেশের 70% জনগণ আপনাদের বিরুদ্ধে। এই জনগণের উপরে কোনো ক্ষমতা নেই, এই জনগণের উপরে কারো কোনো ক্ষমতা নেই। আপনারা কয়েকজন ডিসি কিনেছেন, এই ডিসির রাজত্ব শেষ হয়ে যাবে। আপনাদের ডিপ স্টেট কোনোভাবে আপনাদেরকে বাঁচাতে পারবে না। যদি পারতো তাহলে শেখ হাসিনাকে বাঁচাতো। ঈদের আগে আপনাদেরকে এই সতর্কতাটুকু জানিয়ে দিয়ে গেলাম। এই ঈদে মানুষ যখন ঈদের মধ্যে থাকবে, আপনারা কামড়াকামড়ি করে অনেকেই নিহত হবেন, মারা যাবেন। যদি এটা না করে নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে পারেন, রাখেন। আর না হয় আপনার সরকার ঠিক সে মেটিকুলাস ডিজাইনে সে তার ফাঁদে গিয়েই পড়বে। জুলাই শহীদদের সাথে যারা কথা দিয়ে কথা রাখিনি, বেইমানি করেছে, যে সালাউদ্দিন বলেছে যে গণভোট হোক, যে সালাউদ্দিনের দাবিতে গণভোট হলো, সে এখন সে গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করে। এত বড় বেইমানি বাংলাদেশের মানুষ কোনোভাবে মেনে নেবে না। বাংলাদেশের মানুষ কখনো বেইমানিকে ক্ষমা করে না। টুডে আর টুমোরো
আপনাদের পতন অবশ্যম্ভাবী। বেঈমানদেরকে শাস্তি পেতেই হবে এবং এমনভাবে বিদায় নেবেন যে বিদায়ের পর শেখ হাসিনার মতো, আওয়ামী লীগের মতো আর মুখ তুলে তাকাতে পারবেন না। বাংলাদেশের রাজনীতিতে অবাঞ্ছিত হবেন। আজ আর কোনো সতর্কতা নয়, আজ শুধু আপনাদের পতনের অপেক্ষায় আমাদের এখন দিন গুনছি। আমরা সেই শক্তির উদ্বোধন আশা করছি, যে শক্তি এসে আপনাদেরকে সমূলে উৎপাটন করবে। কারণ বাংলাদেশের প্রথাগত যে রাজনৈতিক দল জামাত ইসলাম কিংবা এনসিপি এখন যে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তারা হয়তো এই বিপ্লবে নেতৃত্ব দেবে না, তারা পেছন থেকে সাহায্য করবে, তাদের লোকেরা পিছন থেকে অংশগ্রহণ করবে, ঠিক যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে তারা অংশ নিয়েছিল, ফ্যাসিবাদ পতনের আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু এর আগে তারা তাদের নিজেদের ব্যানারে যত আন্দোলন করেছে, সমস্ত আন্দোলন, জামাত বিএনপির আন্দোলন, সমস্ত আন্দোলন ব্যর্থ হয়েছে শুধু তাদের নিজস্ব ব্যানারের কারণে। সো নতুন ব্যানার আসবে, নতুন লোক আসবে, যারা কারো হুকুম তামিল করবে না, কারো সিদ্ধান্ত মানবে না। তারা রাস্তায় নামবে এই যে রিক্সাওয়ালাদের মতো, হুট করে রাস্তায় নামবে এবং অল্প সময়ের মধ্যে তারা তাদের অর্জন নিয়ে ঘরে ফিরবে। খালেদা জিয়ার মতো 3 মাসের আলটিমেটামও দেবে না, কিংবা 6 মাসের জন্য অপেক্ষাও করবে না। ভবিষ্যৎ মিলিয়ে দেখবেন, এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।